শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে। আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। দিনভর যে বিষয়টি নিয়ে আলাপ হচ্ছিল সেটি হচ্ছে 21শে জুলাই ট্র্যাজেডি। আমরা সবাই জানি গতকাল বিমান বাহিনীর একটি বিমান, যুদ্ধবিমানী যেটি প্রশিক্ষণরত ছিল, সেই বিমান দুর্ঘটনায় রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে ভয়াবহ ঘটনা ঘটেছে, হতাহতের ঘটনা ঘটেছে, গোটা জাতি শোকে স্তব্ধ। আজকেও তার রেশ কাটেনি। সঙ্গত কারণেই বিভিন্ন ঘটনা ঘটেছে, সঙ্গত কারণেই আমাদের আজকের আলোচ্য বিষয় আমরা রেখেছি বিমান দুর্ঘটনা, সুযোগ, হুযোগ এবং বাস্তবতা। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব হাবিবুর রহমান হাবিব, রয়েছেন বাংলানিউজ24.com-এর ভারপ্রাপ্ত সম্পাদক জনাব তৌহিদুল ইসলাম মিন্টু। এছাড়া অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন রাজনৈতিক এবং নিরাপত্তা বিশ্লেষক মেজর অবসরপ্রাপ্ত ইমরান। আমরা আপনাদের তিনজনকে অনুষ্ঠানে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকে সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। কথা না বাড়ি আমরা চলে যাব মূল আলোচনায়, কিন্তু তার আগে দিনের শিরোনামগুলো একটু দেখে আসব। বিএনপি, জামায়াত ইসলামী সহ 4টি রাজনৈতিক দলের সাথে রাষ্ট্রীয় অতিথি ভবনে যমুনায় বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 31 জনে, 29 জনই শিশু। আহতদের চিকিৎসায় রাতে সিঙ্গাপুর থেকে আসছে চিকিৎসক দল। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের তোপের মুখে 2 উপদেষ্টা। লাশের সঠিক হিসাব সহ 6 দাবিতে দিয়াবাড়িতে দিনভর বিক্ষোভ। দুর্ঘটনার তদন্ত শুরু। শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চেয়ে সচিবালয়ে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, ভাঙচুর। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে ধাওয়া পাল্টা ধাওয়া, লাঠিচার্জ, টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। স্বপ্ন পূরণের আগেই ঝরে গেল তরুণ পাইলট তৌকিরের জীবন। কর্মীটোলায় ফিউনারাল প্যারেডে শেষ বিদায় জানালেন সহকর্মীরা। রাজশাহীতে দাফন সম্পন্ন। এবং মিরপুরের সিরিজের দ্বিতীয় টি-20তে পাকিস্তানকে 8 রানে হারিয়ে 1 ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল বাংলাদেশ। আমরা দিনের শিরোনামগুলো শুনছিলাম, মূল আলোচনায় যাব। প্রথমেই জনাব হাবিবুর রহমান হাবিব, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। আমাদের আজকের আলোচ্য বিষয় বিমান দুর্ঘটনা, হুযোগ, সুযোগ, বাস্তবতা। এই যে বিমান দুর্ঘটনা, সেটির তো একটি দায়, দায়িত্ব, দায়িত্বহীনতা, এই বিষয়গুলো আছে। এর দায় কার, সেগুলো নিয়ে বিস্তর আলোচনা আছে। কিছু কারিগরি বিষয় রয়েছে, কিছু এক্সপার্টদের মন্তব্য রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করা যাবে। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে আজকে দিনভর যা ঘটল, বিশেষ করে সচিবালয়ে এবং শিক্ষার্থীদের যে বিক্ষোভ, সব কিছু মিলিয়ে পরিস্থিতিটি কেমন দেখলেন বলবেন। আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে এটিএন বাংলার সমস্ত দর্শক শ্রোতাদেরকে আমার সশ্রদ্ধ সালাম। বিজ্ঞ আলোচক দুজন আমার ভাই সাংবাদিক মিন্টু ভাই এবং মেজর অবসরপ্রাপ্ত ইমরান ভাইকে শুভেচ্ছা। আমি সর্বপ্রথম গতকাল বিমান দুর্ঘটনায় যারা মারা গিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসার মধ্য দিয়ে তারা যেন আমাদের মাঝে স্বাভাবিক ফিরে আসতে পারে, এই আল্লাহর কাছে এই প্রার্থনা করি। আমি কালকে আমাদের একটা অনুষ্ঠান ছিল, পেশাজীবীদের একটা অনুষ্ঠান, আমাদের তারেক অনুষ্ঠানে ছিলেন। এই ঘটনার পর প্রোগ্রাম সংক্ষিপ্ত করে মহাসচিবকে পাঠিয়ে দিলেন এবং আমাদের ছাত্র বিষয়ক সম্পাদক আমাদের বুকুল, তাকেও ছাত্র দলের নেতৃবৃন্দকে দিয়ে তাদের সেবা শুশ্রূষা করার জন্য পাঠিয়ে দেওয়া হলো। আমরা তখন থেকেই চেষ্টা করেছি এবং আমাদের নেতা তারেক পরিষ্কার করে বক্তব্য বললেন যে তাদের পাশে দাঁড়াতে হবে। আমাদের মেডিকেল টিম থেকে শুরু করে সবাই সেখানে গিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে। কিন্তু আজকে সবচেয়ে দুঃখজনক একটা ঘটনা দেখলাম, সত্য মিথ্যা আমি জানি না, ফেসবুকে একটা এসেছিল যে প্রধান উপদেষ্টা দপ্তর থেকে সাহায্যের জন্য আবেদন। এটা একেবারে জাতিকে একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। তুলে নিয়ে দিল কেন? এটা খুবই একটা খারাপ জিনিস করেছে আর কি। এখন বিমান দুর্ঘটনা, বিমান প্রশিক্ষণ বিমান, তার লাস্ট দিন ছিল গতকাল, লেখা
চালানো। এখন এটা যেটুকু আমি জানলাম তাতে কারিগর ত্রুটি ছিল, চেষ্টা করেছিল সে সেভ করতে, হয়তো নিজে হয়তো বিমান থেকে বেরিয়ে আসতে পারতো, তা না করে বিমানটাকে বাঁচাতে চেয়েছিল। তো আমার মনে হয় যে বিমানটাকে সেভ না করে নিজে সেভ হলে ভালো হতো জায়গা মতো, তাহলে এতগুলি মানুষের জীবন যেত না। এখন এই যে কারিগর ত্রুটি কথা আমরা জানতে পারলাম, এটা কেন? একটা প্রশিক্ষণ বিমান যখন আকাশে উড়বে তখন তো তার সব কিছু ওকে করেই করা উচিত। সেগুলো হয়তো আমরা যারা টেকনিক্যাল পারসন আছে তাদের কাছে এই বিষয়গুলো নিয়ে আরো আমরা একটু বলতে পারি, এর একটা তদন্ত সেটি নিঃসন্দেহে হবে। গতানুগতিকভাবে বাংলাদেশে যে কোনো ঘটনা ঘটে, তদন্ত হয়, এরপরে আবার তার আরেক ইস্যু এসে সেটি চাপা পড়ে যায়, তদন্তের সুপারিশ করে, সেগুলোর তিক্ত অভিজ্ঞতা আমাদের আছে। আমার প্রশ্ন হচ্ছে, এই যে ঘটনাটি আজকে ঘটলো, এই ঘটনা ঘটার পরে আমরা সচিবালয়ে যেই ঘটনা দেখলাম, মানে এর সাথে এর সম্পর্ক কি মনে করেন? এবং ফেসবুক এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে পরিমাণ এটিকে গুজব বলা যায় বা বিভিন্ন অপতথ্য যেটি ছড়িয়ে দেওয়া হলো, এই সুযোগটি কারা নিচ্ছে, কেন নিচ্ছে? এখন আমি সর্বশেষ যেটা আমার নলেজ যেটা আসে সেটা এখানে ছাত্রলীগের সাদ্দাম সে ওটা মেনটেন করছে, যোগাযোগ রেখেছে, তার ভেরিফাইড পেজ থেকে সেটাই করেছে। এবং এটা এসএসসি পরীক্ষা তো রেজাল্ট হয়ে গেছে প্রায় 15 দিন হয়ে গেল, প্রায় 9 তারিখে এরকমই তো কাছাকাছি। হ্যাঁ, পরীক্ষা চলছে, পরীক্ষা চলছে এইচএসসি। আমি এসএসসির পরে রেজাল্ট হয়ে গেছে, যে এসএসসি রেজাল্ট হয়ে গেছে এতদিন পরে কেন আজকের এই বিক্ষোভটা? এটার সাথে গিয়ে যারা করছে তারা এইচএসসির পরীক্ষা দিল হলো আজকে কালকে বিমান দুর্ঘটনার পর যে আপনার সাথে সাথে পরীক্ষা বন্ধ না করে রাত্রিবেলা 3টার সময় বলছে, এইটা হলো তাদের ক্ষোভ। এই ব্যাপারে সরকারের একটা উচিত ছিল এসএসসি পরীক্ষার পর। সেই ক্ষোভটা কি এই পর্যায়ে পৌঁছতে পারে সচিবালয়ে যে ঘটনা? এসএসসি পরীক্ষা, এসএসসি রেজাল্ট পরে একটা এরকম একটা ফেল করা ছাত্রছাত্রীদের একটা মিছিলে আসার একটা ছিল। হ্যাঁ, এবারও এটা একটা ছিল, যাক সেটা এবারে হয়নি। গত বছর পাশের সংখ্যা কম। তো এখন এটা তার সরকার, তো দায়িত্ব সরকারের, সব প্রিপারেশন তারা নিয়ে রেখেছে। ঘটনা ঘটেছে কালকে তো বলি 3টার সময় বলা তো কোনো দরকার নাই। এই যে সরকারের যে কিছু কিছু বিষয় আছে, তাদের অজ্ঞতা অভিজ্ঞতার অভাবে কিন্তু এই জিনিসগুলো হচ্ছে। তারপরে আমি আজকে সচিবালয়ে ছিলাম আমার এলাকার একটা কাজের ব্যাপারে। আচ্ছা, যেমন কেমন দেখলেন? আমি ছিলাম, দেখছি ওখানে আপনার স্লোগান আছে বাইরে। প্রথম আমি মনে করেছি মানে এগুলি সচিবালয় মিছিল টিছিল করে না তারা, আমি অত আগ্রহ দেখলাম। পরে আমি ওখানে গেছি, আমার ওখানে আপনার একটা বড় সমস্যা, ইসামতি নদী খনন হচ্ছে আমাদের ওখানে, ব্যাপক সংখ্যক মানুষ তাদের বাড়িঘর তারা খাজনা দেয়, ট্যাক্স দেয়, সব কিছু করে, কিন্তু তাদের বাড়িঘরগুলো সব মানে টাকা না দিয়ে উচ্ছেদের করার জন্য, উচ্ছেদ অভিযান। সেই জন্য আমি একটু গিয়েছিলাম ভূমি মন্ত্রণালয়ে। তো ওখান থেকে গেলাম, যাওয়ার পরে দেখি যে সমস্ত দলে দলে সব ভিতরে ঢুকে পড়ছে। মানে আমরা চিন্তা করতে পারি না। আমার কাছে মনে হলো কি, 90 সালে আমরা যখন এই যে শেরাটনে ওখানে এরশাদের মন্ত্রীরা একটা মঞ্চ করেছিল না ওখানে, তারপরে আপনার প্রেস ক্লাব বিভিন্ন জায়গায়, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় যখন বের হলাম তখন হাজার হাজার ছেলে দুর্গের গেট খুলে দিলে যেমন সন্ধ্যেরা বেরোয়, ওইরকম করে গিয়ে আমরা কিন্তু মঞ্চটা ভেঙে টিকে রস্তাস করে দিয়েছিলাম। সেই সময় পালিয়ে গেছিলাম মন্ত্রীরা। ঠিক এরকম সচিবালয় ঢুকতে তারপর হঠাৎ দেখি যে দলে দলে ঢুকে পড়লো। সেখানে পরে গেল বিজেপি গেল, পুলিশ গেল, টিয়ার শেল মারলো, সাউন্ড গ্রেড মারলো, অনেক কিছু। আমি তখন মসজিদে নামাজ পড়তে গেলাম। তো এইটা আসলে অনাকাঙ্ক্ষিত। সচিবালয়কে আমার মনে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, এক কথায়। যেমন আমার কাছে মনে হচ্ছে যে 1990 সালের 10ই অক্টোবর জিহাদের লাশ যখন ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে আসছিলাম, তারপর যে রণাঙ্গন যে অবস্থা ছিল, মনে হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই অবস্থা কি সচিবালয়। মানে এই ঘটনাকে কেন্দ্র করে কি সচিবালয় এরকম অবস্থা হওয়ার কথা? এটা মোটেই উচিত না। এটুকু লাভ হলো কার? লাভটা হলো কার? মাস্টার শিক্ষা সচিবের পদের একটা হলো, তাদের মন্ত্রীরা হয়তো হবে। এই জিনিসগুলো খারাপ। মানে চিন্তা করতে পারে সচিবালয় চারিদিক বিল্ডিংগুলো রাস্তা না, চারিদিকে শুধু দৌড়াচ্ছে সব। মানে কি একটা মানে কি দৃশ্য এটা! এটা বাংলাদেশের সবচেয়ে যে জায়গাটা নিরাপদ থাকার কথা, যেখান থেকে সব কিছু বাংলাদেশের প্রাণ, সেই জায়গার এই অবস্থা। তো এই ঘটনাটা সৃষ্টি হলো কেন? ছেলেরা ভুল করেছে সেটা ঠিক আছে, কিন্তু এই জিনিসটা হলো কেন? হওয়ার আগেই তো এটা বন্ধ করা ছিল। এটা আমার হওয়ার কথা না।
আর মাইলস্টোনে যেটা হয়েছে না, আজকে কিভাবে যেটা- এটা বন্ধ করে, মানে তাদের কি না, সেই না, প্রস্তুতি? রাতের বেলা তো বলতে পারতো, কিন্তু বলতে আমার পরীক্ষা একদিন পরে হবে যে তার দুর্ঘটনা ঘটেছে, বলতে পারতো তো, তা তো বলতে পারতো, কেন রাত 3টার সময় বলবে? এখানে তো একটা জিনিস তো, এদের তো গোলাপ বাঁধা মাস শিকার করার তো এখানে চেষ্টা চলবেই, আচ্ছা, চলতেছে তো তাই। এটা তারই একটা অংশ বিশেষ এখানে হয়ে গেছে, তার সুযোগটা আমি কেন দেবো? এই সুযোগটা দেওয়া তো ঠিক হয়নি। আমি দেখতেছিলাম প্রথম থেকে যদি তারা ওখানে অবস্থানটা নিত, তাহলে তো এই ভেতরে কিন্তু তারা ঢুকতে পারে না। মানে আইন শৃঙ্খলা বাহিনী, মানে নিরাপত্তা পরিস্থিতিও হ্যাঁ, প্রথম অবস্থায় প্রথম থেকে সেরকম সেই অবস্থা না, জোরদার প্রথম ছিল থেকে না। তারা ওখানে, আমার গাড়ি তো ওখানে ছিল বাইরে, আচ্ছা, যখন এই ঘটনা করছে আমাকে ফোন করলে, তার কী করতে, গাড়ি নিয়ে প্রেস করে রাখো, গাড়ি নিয়ে প্রেস করে চলে গেছে, তখন গাড়ি তখন নিরাপদ না। তো এই যে আজকের ঘটনাটা, আমি পরে আমাদের কিছু জুনিয়র, আমাদের সবই জুনিয়র এখন, ওদের সাথে বসে আমাকে প্রশ্ন করলো যে হাবিব, আপনার কাছে এটা কেমন মনে হচ্ছে? আমি বললাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস অনেকদিন ফিরে আসছে, এই যে যে অবস্থাটা, এটা এটা কোন এটা এটা কোন হতে পারে? এই ধরনের কোনো ঘটনা ঘটতে পারে? সচিবালয়ের মধ্যে এদিক দিয়ে ছাত্ররা দৌড়াচ্ছে, এদিকে ওরা স্লোগান ই করতে, শিক্ষা মন্ত্রণালয় যেটা আজকে সচিবালয় যাচ্ছে, ওই দিক দিয়ে পুলিশ ঢুকতেছে, ওই দিক দিয়ে বিজেপি ঢুকতেছে, ওই দিক দিয়ে লাঠিপেটা করতেছে, মানে একটা অকল্পনীয় একটা দৃশ্য আমি নিজের চোখে আজকে আমি দেখেছি। এর আগে রাজনৈতিক সরকারের বিরুদ্ধেও না সেটি। না, এর আগে যেমন আরেকদিন আমি ওটা প্রত্যক্ষ করে আজকে নিজের চোখে দেখলাম, সেটা হলো ওই যে এইচএসসি পরীক্ষার আগে এরকম কয়েকশো ছেলে ভিতরে ঢুকে গেল, ঢুকে গিয়ে তারা স্লোগান দিল, অটো না মেধা, অটো অটো। আমি পরে টক সাথে বললাম, কথা বলতে তো সাহস অনেকে করে না, আমি বলেছি যে তোমাদের স্লোগান ছিল রাজপথে কি মেধা না কোটা। কোটা, মেধা মেধা। তোমাদের এই কথা শুনে তোমাদের স্লোগানকে সম্মান করেই কিন্তু নর্দম কলেজের ছেলেরা গিয়েছিল, বিবেকানন্দ সেমিনারের মেয়েরা গিয়েছিল, বেসরকারি আজকে- বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গিয়েছিল। এরা গিয়ে, তাহলে আজকে কেন তাহলে তোমরা অটো না মেধা অটো করে আসে, তোমরা এই অধিকার তোমাদের কে দিল? এই যে অবস্থা, সরকারের কাছে কোনো গেলে, তারপর আমি একটা বন্ধু করেছিলাম ওই দিন, আবার একই দিনে আপনারা যে যারা ওরা কী বলে মেডিকেল টেকনোলজিস্ট, তারা বলে আমাদের ডাক্তার বলতে লিখতে দিতে হবে, যাও। আমি আসবো আমার আপনার কাছে, একটু শুনে আসি। নিরাপত্তার প্রসঙ্গটিও এসেছে এখানে। আমাদের সাথে রয়েছেন নিরাপত্তা রাজনৈতিক বিশ্লেষক মেজর অবসরপ্রাপ্ত ইমরান। মেজর ইমরান, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? যে বিষয়গুলো আমরা আলাপ করছিলাম, সার্বিকভাবে আপনার মন্তব্য শুনবো। ধন্যবাদ ভাই মধুস খান। অ্যাকচুয়ালি যেটা আমি দেখলাম, আমি আলোচনায় বুঝলাম, আমি দৃশ্যটা দেখেছি সচিবালয়ে যে ঢুকছে এবং দলবল যেভাবে ওই যে বাঁধ ভেঙে গেলে পানির স্রোত ইয়া করে না, ওইভাবে যাচ্ছিল। এবং ওখানে যারা সিকিউরিটিতে পুলিশ থাকে নর্মালি, আমি ওখানে কয়েকবার গিয়েছি, আমার কাছে মনে হলো যে এইটা ওনাদের পক্ষে সামলানো সম্ভব ছিল না। তারা হয়তো আতঙ্কে বা ওইটা জনসমাবেশ দেখে, ছাত্রদের যে বিশাল একটা গ্রুপ দেখে তারাই ছেড়ে দিয়েছে। কিন্তু সবচেয়ে দুঃখজনক হলো, এটা কেন ছাত্ররা করবে? এটা কোন, মানে এটা কি মগের মুল্লুক? এটা তো হতে পারে না। এটা মবের আমার মুল্লুক, কথা হলো, মবের যখন মুল্লুক। তারা, আমরা যা দেখছি কিছুদিন ধরে, এটি তো মবের মুল্লুকে পরিণত হয়েছে। হ্যাঁ, এখন এটা তো কয়েকদিন দেখলাম মব জাস্টিস, মব ভায়োলেন্স, এখন হলো মবের মুল্লুক। মব না ভাই, মবের রাইট। মবের মুল্লুক এখন। তা এখন এটার জন্য দায়ী হলো প্রধানত আমি বলবো আমাদের যারা এখন রাজনৈতিক মানে সরকারে আছে, যারা যে সেটা মানে বড় দল বলেন, বিএনপি বলেন বা এরা বলেন, কারণ বিএনপির একটা বিশাল রোল আছে। আপনি যে যাই বলুন, বাংলাদেশে বর্তমানে বিএনপি ইজ নাম্বার 1 এই দেশে এই মুহূর্তে। আমি আওয়ামী লীগ মাঠে নাই, বিএনপির বিশাল দায়িত্ব। বিএনপি ক্ষমতায় নাই, কিন্তু ক্ষমতায় না থাকলেও বিশাল দায়িত্ব বিএনপি, কারণ বিএনপির উপরে মানুষের একটা আস্থা আছে। এবং মানুষ এত বড় একটা দলের লোকজন এইখানে যদি আরেকটু অ্যাক্টিভ হয়, আমার কাছে মনে হয় আরেকটু তারা কন্ট্রোল করে এই জামাত এবং বিএনপি। দেখেন, জামাত একটা ডাক দিল মহাসমাবেশের, লক্ষ লক্ষ মানুষ আসলো, আবার বিএনপি ডাক দিবে, তারপর ডাবল আসবে, এরকম। আমার কথা হলো, এই দুইটা দল তো, 1 নম্বরে বিএনপি, 2 নম্বর জামাত, এখন এর তো কোনো সন্দেহ নাই। সুতরাং এইগুলি হয় কি, আমাদের যারা সোশ্যাল মিডিয়াতে আছে বা বিভিন্ন জায়গায় আছে, খুব অপপ্রচার হয়। এই যে একটা ইনসিডেন্ট হলো, যেটা বিমান দুর্ঘটনা, এটা তো অ্যাক্সিডেন্ট শোনেন যে কোনো সময় হতে পারে। গাড়ির অ্যাক্সিডেন্ট হয় না, ব্রেক ফেল করে হয় না, ট্রেন অ্যাক্সিডেন্ট হয় না হয়তো। আমি কুমিল্লায় যখন ট্রেন অ্যাক্সিডেন্টটা দেখলাম ভাই, আমি দেখি একদল মানুষের ব্যাগ মোবাইল চুরি করে নিয়ে যাচ্ছে। এগুলো আমাদের বাংলাদেশে মানুষের চরিত্র।
কিন্তু এখানে আপনি দেখেন অ্যাটলিস্ট এই জিনিসটা হয় নাই আমাদের যে দিয়াবাড়িতে যেটা হলো। এবং এখানে দ্রুত, যত দ্রুত সম্ভব সেনাবাহিনী গিয়েছে, ফায়ার সার্ভিস গিয়েছে, তারা যথেষ্ট চেষ্টা করেছে। এখন বাংলাদেশের, আপনি ঢাকা শহর একটা যানজটের শহর, আপনি জানেন এখানে কিছু লিমিটেশন আছে, ট্রাফিক জ্যাম আছে। আমাদের সিস্টেম তো ওইরকম ডেভেলপ করে নাই। এটা তো খালি উপদেষ্টাকে, এই বর্তমান সরকারকে দোষ দিলে হবে না। এটা আমাদের একটা মানে যেটা মানে ঐতিহ্য হয়ে গেছে আর কি, খারাপ ঐতিহ্য যেটাকে বলে। সুতরাং আমার কাছে মনে হয় মানে একটা অরাজকতা তৈরি করতে চায় একটা দল। এবং আমি কিছু ছাত্রলীগের 2জন না কয়জনকে আমি দেখলাম ওই একটা এর মধ্যে, যে 2জন ছাত্রলীগের যারা ভেগে গেছে বা পালিয়ে থাকার কথা, তারাও দেখলাম এই গ্রুপের মধ্যে আছে। আই হ্যাভ সিন দোজ 2 গাইজ, এবং তাদেরকে মার্ক করা ছিল, আমাকে একজনে পাঠিয়েছে। এখন এইগুলিকে কেন আমাদের যারা বড় দল, যারা পুলিশে হয়তো সবাইকে চিনে না। আর আপনি জানেন এই পুলিশ হলে এমন একটা পুলিশ, এটা হলো আপনার আগের সরকারের মানে একটা বসংবদ পুলিশ। এবং এখানে এত দলীয়করণ করা হয়েছে, এত লোকালিজম করা হয়েছে, যেটা আপনি গোপালগঞ্জ দেখেছেন, ঠিক আছে না? তো এই মুহূর্তে আমাদেরকে অ্যালার্ট হতে হবে না? আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমরা বারবার বলি তা আপনি একটু শক্ত হন। আমাদের একটা ভালো মানুষ, আপনি জানি আমরা 100% সৎ মানুষ, এটাও আমি জানি, বাট ইউ নিড টু বি ভেরি টাফ। বাট ওনাকে উনি খালি বলে, কিন্তু ওনারে আমরা কাজে আমরা আরো শক্ত পাচ্ছি না। এটা আমাদের কষ্ট লাগে যে কেন আমরা এরকম আরো হি শুড বি মোর অ্যাসার্টিভ অলসো। জি, হি শুড বি মোর অ্যাসার্টিভ এন্ড হি শুড কনফিডেন্ট। এখন হয় কি, উনি যেভাবে কথা বলে ভাই, ওর মধ্যে তো ড্যাশিং কিছু নাই, ড্যাশিং থাকতে হবে। না না, আর ওনার কথাবার্তায় জনপ্রিয়তা আছে, কিন্তু উনি তো ভোটে দাঁড়াবে না, ওনার এই জনপ্রিয়তার তো দরকারও নাই বোধহয়। না না না, উনি ওই রাজনীতি পছন্দ করে না, ওনাকে আমি ভালো হ্যাঁ, তাহলে ওনার কে কয় বেলা ভাত খেয়েছে, কার কি অসুবিধা, কার কি, এই জিনিসগুলো তো খুব বড় বিষয় না। ওনার পদে থেকে তো যেটি মূল দায়িত্ব, আমরা যেটি বলছি যে হি শুড বি মোর অ্যাসার্টিভ, আমার মনে হয় সেই বিষয়গুলোর প্রতি কতটা যত্ন দেওয়া দরকার। কারেক্ট কারেক্ট। উনি হয় কি ভাই, আমি বলি সেনাবাহিনী হয় কি, সেনাবাহিনী যে ডিসিপ্লিন ফোর্স, আপনি পুলিশকে ডিসিপ্লিন ফোর্স বলতে পারেন, বাট সেনাবাহিনী অ্যাকচুয়ালি হলো আকাশ আর পাতাল ব্যবধান পুলিশের সাথে। কারণ আপনি দেখেন পুলিশের একটা সৈনিককে, কনস্টেবলকে কি করে, অমুক জায়গায় ডিউটি একটা সিসি ধরাই দেয়, কমান্ড সার্টিফিকেট। ও গাড়িতে গেল, হেঁটে গেল, না রিক্সায় গেল, সাইকেলে গেল, নাকি বিনা পয়সায় বাসে গেল, কেউ দেখে না, ঠিক আছে? আর সেনাবাহিনীতে কি হয়, আপনি যখন 2টা সৈনিক 3টা সৈনিককে একটা পোস্টে পাঠাবেন, আপনি গাড়ি দিয়ে পৌঁছে দিবেন, দুপুরে খাবার সময় খাবারটা পৌঁছে দিবেন, আবার ওই সৈনিক মানে যাতে 2টার মধ্যে ফেরত আসে, আর একজন হাজির হয় ওখানে। তো ওদের কোনো মা বাপ নাই, পুলিশের কিন্তু আসলে মা বাপ নাই। আর গত ইনসিডেন্টের পরে জুলাই আগস্টের পুলিশ হয়ে গেছে এতিম। এখন এই আর্মি কতদিন পাহারা দিয়ে রাখবে ভাই, কতদিন যৌথ বাহিনী থাকবে? 1 বছর তো প্রায় হয়ে গেল। আমার কাছে মনে হয় পুলিশেরও দে শুড বি বোল্ড, এবং নতুন, আমরা বলছিলাম নতুন কিছু পুলিশ নেন। তো আমাদের দেশে বেকারের তো অভাব নাই ভাই, যোগ্যতা মোতাবেক মেট্রিক পাস, আই পাস নিয়ে নেন। আমাদের যারা সার্জেন্ট হওয়ার কথা তাদেরকে বিএ পাস গুলিকে নিয়ে নেন। এখন আপনি শুধু পুরানো দিয়ে চালাবেন আর এই যে জোড়াতালি দিয়ে, এটা তো হয় না। এই জন্য সব জায়গা হয় কি, আপনার উচিত হবে, আমাদের পুরনো অনেস্ট অফিসার আছে, পুলিশও আছে, সেনাবাহিনীতে আছে, তাদেরকে আনেন আপনি। এই কেন এই যে আজকে দেখেন সচিব ভেগে গেল, কে জানো, আরো কিছু সচিব আছে, আমি নাম বলতে চাচ্ছি না, এরা তো ভারতের মানে দিকে চোখ তুলে কথা বলতে পারে না। এরা তো ভাই ভারত যা বলে ওইটাকে নমনম করে। তো এই ধরনের লোকগুলি এখনো কেন থাকবে? এত আমাদের যা জীবন গেল, এত রক্ত গেল, এত ছেলেমেয়েরা অন্ধ হয়ে গেল, হাত পা গেল, এটা আমি বুঝি না। হোয়াই ইউ আর নট সো টাফ, হোয়াই ইউ আর নট সো ডিসাইসিভ? আমাদেরকে ডিসাইসিভ হতে হবে, এবং এখানে বিএনপির প্রেসার থাকতে হবে সরকারের উপরে। আমি মনে করি বিএনপির প্রেসার থাকতে হবে এই ব্যাপারে, ইলেকশনের ব্যাপারে প্রেসারটা না দিয়ে বিএনপি যদি এই ব্যাপারে প্রেসার দেয়, অটোমেটিক না দিয়ে নাকি ইলেকশনের পাশাপাশি, মেজরিটি ইলেকশনের পাশাপাশি বোধহয় না দিলে ইলেকশনটা তো শোনেন, একটা সময় দিয়েছে ডক্টর ইউনূস, হি হ্যাজ গিভেন এ টাইম। এখন ডক্টর ইউনূস একজন সফট মানুষ, আমাদের প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা একজন সফট মানুষ। এখন নরমে নরমে তো ভাই গরম হয় না, বোঝেন নাই? 2টা লোহা লাগবে তো, লোহায় লোহায় বাড়ি দিলে আগুন ধরে। এখন আমাদের হলো 2টাই হলো পানি, তো পানি দিয়ে তো ভাই হবে না। এই জন্য হয় স্বরাষ্ট্র উপদেষ্টাকে আপনারা শক্ত হতে বলে, না হলে নতুন কাউকে রিপ্লেস করেন, না হয় ওনার একজন সহকারী দেন চাপ দেখে। দেয়ার আর লট অফ পিপল কোয়ালিফাইড। আর সব জায়গায় ভাই কেন লেফটেন্যান্ট জেনারেল আর মেজর জেনারেল আনতে হবে? ব্রিগেডিয়ার আছে, কর্নেল আছে, মেজর সাহেব আছে। মেজর রফিক স্বরাষ্ট্র মন্ত্রী ছিল না, চালায় নেই মন্ত্রিত্ব। সুতরাং মেজর দলিলের মতো লোক সেটা কমান্ডার ছিল না। জেনারেল জিয়া, প্রেসিডেন্ট জিয়া মেজর হিসাবে স্বাধীনতার ঘোষণা দেয় নেই। তো অল দ্য মেজর্স, আপনি 71-এর দিকে তাকান, অল মেজর্স। তা আপনি এইটাকে, আমি মেজরকে কেন মাইনর মনে করতেছি? মেজর ইজ মেজর, ক্যাপ্টেন পর্যন্ত হলো মাইনর, মেজর ইজ এ ফিল্ড অফিসার।
উই শুড রিমেম্বার দ্যাট। এই জন্য আমি বলবো আমার ভাই এই যে হাবিব সাহেব আছে, যেহেতু উপদেষ্টা মানুষ, আমরা বলবো ওনারা যেন একটু উপদেষ্টা সরকার প্রধানকে দেয়, যেভাবে দেখ ওনাদের যে কন্ট্যাক্ট আছে, কানেকশন আছে, এনিওয়ে দে ক্যান হেল্প হিম। এখন ডক্টর ইউনূস কিন্তু এক্সপিরিয়েন্স না, তারপর আপনি জানেন এটা একটা এনজিও ডমিনেটেড একটা গভর্নমেন্ট, এবং এখানে আরো কিছু প্রবলেম আছে। সুতরাং এখানে আমাদের মনে হয় এদের মধ্যে ম্যাক্সিমামই হলো, ভাই আমি একটা কথা বলি, বাংলা বলে পুতু পুতু, পুতু পুতুরা। এরা মনে করে কি যদি কালকে আমি চলে যাই আমার নাকি মামলা হবে, আমার কি ফখরুদ্দিন সাহেবের অবস্থা হবে কিনা, ওই যে মইনুর মতো আমার কি আমেরিকা চলে যেতে হবে কিনা। সুতরাং ভালো দেশের জন্য ভালো কাজ করলে নাথিং টু বি ওয়ারিড, আল্লাহ ইজ দেয়ার টু। অসংখ্য ধন্যবাদ। আমি আবারও আসবো আপনার কাছে। শুনছিলাম আপনার বক্তব্য। জনাব তৌহিদুল ইসলাম মিন্টু, আপনার বক্তব্য শুনবেন একটা নিয়ম মাফিক বিরতি নিতে হবে। বিরতির পর এসে আপনার আলোচনা শুনছি। প্রিয় দর্শক, নিলয় ব্লক এটিএন সংলাপে পর্যায়ে নিচ্ছে বিরতি, থাকুন আমাদের সঙ্গে। ফিরে এলাম নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। জনাব তৌহিদুল ইসলাম মিন্টু, যে বিষয়টি আমরা আলাপ করছিলাম, বিমান দুর্ঘটনা, সুযোগ, হুযোগ ও বাস্তবতা। এই যে বলছি সুযোগ, হুযোগ এবং বাস্তবতা, আজকে দিনভর যে ঘটনা, আপনি সংবাদ মাধ্যমে আছেন, দিনভর ঘটনাগুলো পর্যবেক্ষণ করছিলেন, আসলে কি এর মধ্যে কোনো সুযোগ নেওয়ার কোনো অপচেষ্টাও ছিল কিনা, বা এই বিষয়গুলোকে কিভাবে দেখেন? এগুলো কি খুবই নিছক বিক্ষোভ বা এই ধরনের মধ্যেই আমরা আলোকপাত করতে পারি, নাকি অন্য কোনো বিষয় আছে? ধন্যবাদ। প্রথমে আমি যেসব বাচ্চারা মারা গেছেন তাদের প্রতি শোক প্রকাশ করছি, এবং যারা এখন আহত অবস্থায়, দগ্ধ অবস্থায় কাতরাচ্ছেন তাদের সুচিকিৎসা দাবি করছি। আশা করছি যে দ্রুততার সঙ্গে তাদের চিকিৎসা দেওয়া হোক এবং বিদেশে নেওয়ার প্রয়োজন হলে নিয়ে যাও। এখন আসি আপনার এই প্রসঙ্গটা নিয়ে। গতকালকের যে মর্মান্তিক ঘটনা, একদিনে এই ঘটনা শেষ হয়ে যাবে না। এটি এখনও হাসপাতালের বার্ন ইউনিটে কাতরাচ্ছে, অসংখ্য মানুষ রক্ত দিচ্ছে, চিকিৎসকরা দৌড়াদৌড়ি করছেন বিভিন্ন হাসপাতালে, শুধু উত্তরাতে নাই, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, সিএমএস হাসপাতালে আমরা রিপোর্টার পাঠিয়েছি। কি এক অমানবিক, কি এক ভয়াবহ দৃশ্য, মানুষ সেদিকে শোকাহত। একই সঙ্গে দেখলাম যে আজকে সচিবালয়ে ছাত্রদের বিক্ষোভ, এবং যৌক্তিক দাবি ছিল, দাবিটা যে ছিল যে পরীক্ষা স্থগিত করা হোক, এবং সেটা দেরিতে করেছে, বিলম্বিত, মানে সে রাত 3টের সময় ডিসিশনের সময় আমি তখন অনলাইনে আমি অ্যাক্টিভ ছিলাম যে আমাদের ওই রিপোর্ট দেওয়ার বিষয় আছে, পরীক্ষার কি হলো। জাস্ট 3টের একটু সময় কাছাকাছি সময়ে একজন তথ্য উপদেষ্টার ফেসবুক পেজ থেকে এই তথ্যটা জানানো হয়েছে পরীক্ষা হবে না। তো আগে রাতে তো যারা পরীক্ষার্থী তারা পরীক্ষা দেওয়ার জন্য ধরেন যে সর্বোচ্চ 12টা পর্যন্ত জেগেছিল, তারপর ঘুমিয়ে পড়েছে, সকালে উঠেই তারা দেখবে যে পরীক্ষার হলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। আমার ছেলেও পরীক্ষার্থী, তো সে প্রস্তুতি নিচ্ছে, এই সময় তার মা দেখে যে ফেসবুকে যে পরীক্ষা হচ্ছে না। আমি তো জেনে গেছি, আমি তাদেরকে ডাকি না। তো আমার কথা হচ্ছে এই সিদ্ধান্ত নিতে এত বিলম্ব হলো কেন? এই কারণটা অনুসন্ধান করেছি যে সচিবের সঙ্গে উপদেষ্টার একটা দ্বন্দ্ব ছিল। ঢাকা বোর্ডের পরীক্ষা পিছাই দেবে না টোটাল বাংলাদেশের পরীক্ষা। আচ্ছা, এখন এইটা নিয়ে দুজনের দ্বন্দ্বের কারণে এটা হয়নি। এখন আমার প্রশ্নটা হচ্ছে যে এখানে তো আরও উপদেষ্টা ছিলেন, মাত্র দুজনের সিদ্ধান্তের বিষয় তো না এটা। জাতি এত বড় একটা শোকার্ত অবস্থায় পরীক্ষাটা নেওয়াটা খুব জরুরি ছিল না, পরীক্ষা পেছানোই যায়। পুরো বাংলাদেশের সমস্ত ঘরে ঘরে কান্না, ঘরে ঘরে কান্না এই শিশুদের জন্য। মানুষ অঝরে কেঁদেছে, আমি দেখেছি এবং শুনেছি। এটা খুবই, এটা তো এটার জন্য তো রকেট সায়েন্স হতে হয় না, এটা একটা কমন সেন্সের বিষয়। ওই শিশুদের মা হয়ে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে, যেখানে রাষ্ট্রীয় শোক, সেখানে পরীক্ষা হবে কি না হবে এত বিলম্বিত সিদ্ধান্ত। রাত 3টের সময়, তাও ফেসবুক পেজে। পরের দিন অর্থাৎ আজকে সকাল 8টার সময় বা এসে সেটা হচ্ছে বোর্ড কর্তৃপক্ষ একটা সিদ্ধান্ত জানালো। এখন প্রশ্নটা হচ্ছে যে এই সিদ্ধান্ত গ্রামের যেখানে ইন্টারনেট নেই সেই মানুষটা কিভাবে জানবে? যে কলেজের মোবাইল চালায় না যে শিক্ষক, সে কিভাবে জানবে? তার তো প্রস্তুতি নেওয়ার কথা। সেই জায়গার যে কলেজের স্টুডেন্ট, যে পরীক্ষার্থী, সে কিভাবে জানবে যে পরীক্ষা হচ্ছে না? আপনি যদি মনে করে ফেলেন যে ফেসবুকে একমাত্র মাধ্যম যেখান থেকে সমস্ত তথ্য পৌঁছে দেওয়া যাবে, আপনার এই মনে করার কি কোনো যৌক্তিকতা আছে? আপনি সিদ্ধান্তটা কোনো টেলিভিশনে ঘোষণা দিতে পারতেন। এই সিদ্ধান্ত অনলাইন নিউজ পোর্টাল কি সবাই পড়ে? আপনার কি মনে হয় যে সমস্ত জাতি, আপনি যেটা জানেন, আপনি এসি রুমে যেটা ভাবেন, আপনি যে ফ্যাসিলিটি পান, সেটা ওই গ্রামের প্রান্তিক পর্যায়ে একটা কলেজের স্টুডেন্ট সেই সুযোগটা পায়?
তাহলে এই বোধ আপনার নাই, আপনি বসে আছেন, আপনি কেন্দ্রে বসে আছেন। এই যে মাঠের মানুষের সঙ্গে সমন্বয় নেই, কেন নাই? কারণ এরা তো পলিটিশিয়ান না, একমাত্র রাজনীতিবিদরাই বোঝেন যে গ্রামের মানুষের চিন্তাটা কি, তার সুযোগটা কি, অসুবিধাটা কি। ওই সচিবও বোঝেন না, যিনি উপদেষ্টা হয়েছেন তারও বোঝার সক্ষমতা উনি হারিয়ে ফেলেছেন। ফলে এই জিনিসটার ঘাটতি হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, হাসপাতালের এই কান্নারত চিকিৎসারত মানুষের এই ক্ষোভটাকে বা এই কষ্টটাকে, এই শোকার্তটা মানুষটাকে প্রতি সহানুভূতি না হয়ে শিক্ষার্থীরা কেন সচিবালয় ঘেরাও করতে গেলে? সচিবালয় ঘেরাও করতে হবে, পদত্যাগ করতে হবে, মানে এই যে প্রবণতাটা এটা তৈরি হচ্ছে শেখ হাসিনাকে ফেলে দেওয়ার কারণে এদের মধ্যে একটা ইমোশন তৈরি হচ্ছে যে আমি পারি, আমরা পারি। এবং সেই থেকে দেখছি যে তারপর থেকে যে মব সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে আমরা পারি, করতে পারি। এবং তাদের একটার পর একটা দাবি মেনে নেওয়ার কারণেই কিন্তু এই পরিস্থিতিটা হয়েছে এবং তাদের মধ্যে ওইটা গ্রো করছে। বিনা পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়ে যাচ্ছে। পরীক্ষায় এই ক্ষোভটা এই মাত্রায় যে সচিবালয়ে ঢুকে গন্ডগোল করার মতন অবস্থায় নেই। হ্যাঁ, পরীক্ষা তো স্থগিত হয়ে গেছে, এখন তার জন্য সচিবকে পদত্যাগ করতে হবে, উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। এই যে বিষয়টা আমরা শুনেছি, এর মধ্যে ছাত্রলীগের ছেলেরা ঢুকে গিয়েছে। এবং আমরা এটাও শুনেছি বা অনেক জায়গায় অনেক প্রমাণও পেয়েছি যে মাইলস্টোন কলেজে মানে আজকে যে জিনিসটা ঘটেছে, ওখানে উপদেষ্টারা অবরুদ্ধ ছিলেন। আপনি বলছেন যে হুজুগ যোগ সুযোগ, এবং এই অবরুদ্ধ করার পেছনেও ছাত্রলীগের নেতাকর্মীদের ইন্ধন ছিল বলে আমরা শুনেছি। তো এই ঘটনাটা সরকারকে বেকায়দা ফেলার জন্য সরকার যদি এই কারণে মনে করি সরকারের সঙ্গে সারাক্ষণ রাজনীতিবিদের সংযোগ দরকার, কারণ এই সরকারটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। রাজনৈতিক সরকারের যে দূরদর্শিতা থাকে এটা নাই, এই রাজনৈতিক সরকারের সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতা সেটা নেই। আরেকটা জিনিস দেখেন, ফেসবুকে একটা স্ট্যাটাস হলো যে যারা মানে আহত তাদের সহযোগিতার জন্য তহবিল, এই স্ট্যাটাসটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা দেখছি যে এটার সঙ্গে সঙ্গে আমরা দেখছি যে কিছুক্ষণ পরে সমালোচনা হলো এবং এটা প্রত্যাহার করে নেওয়া হলো। তাহলে কেন আপনি স্ট্যাটাস দিলেন, কেন? এই যে মানে জিনিসটা জানানো এবং প্রত্যাহার করার মধ্যে সরকারের সিদ্ধান্তহীনতা একটা নজির তৈরি হয়, যে কারণে মানুষ আরো উদ্বিগ্ন হয়ে পড়ে, সরকারের প্রতি মানুষের আস্থা কমে যায়, যেটা সংকটকে আরো গভীর করে। ওই সুযোগ সন্ধানীরা এটাকে কাজে লাগায়, সেই জন্য সচিবালয় ঘেরাও করে, সেই জন্য মব সৃষ্টি করে। আপনাকে সিদ্ধান্ত নিতে গেলে সবাইকে মিলে সম্মিলিত সিদ্ধান্ত নেন। আবার ফেসবুকে কে স্ট্যাটাস দিল, কে নিয়ে, তার উপরে সিদ্ধান্ত নিয়ে আপনি কিন্তু কোনো সিদ্ধান্ত নিতে পারেন না, কারণ এক একজন এক এক মতের লোক থাকে। আপনার তো হাজার লোক হাজার মত দিচ্ছে, তার উপর দাঁড়িয়ে আপনি সিদ্ধান্ত নিলে তো হবে না। আপনাকে সুচিন্তিত হবে, সময় উপযোগী সিদ্ধান্ত নিতে। আমরা মনে হচ্ছে যে সরকার বোধহয় একটা তার পাওয়ারটা মানে ম্যাজিস্ট্রেসি পাওয়ার বা বলেন যে প্রয়োগ করার যে ক্ষমতাটা, কমান্ডিং ভয়েসটা, কমান্ডিং যে অ্যাটিটিউড, সেটা হারিয়ে ফেলেছে। আরেকটি বিষয় সম্ভব যে রাজনৈতিক সরকারের দ্বারা এটা সম্ভব। আমরা যে গুজবের কথা বলছি, এই গুজবটি যে ডালপালা মেলবার সুযোগ এজন্য পেল কিনা যে যথাসময়ে তথ্যগুলো দেওয়ার ব্যাপার সরকারের তরফ থেকে, কয়জন কোথায় মারা যাচ্ছে বা তাদের কি অবস্থা, এইগুলো যে কন্টিনিউয়াসলি তথ্যগুলো দেয়া, সেই ব্যাপারেও ঘাটতি আছে। অবশ্যই এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। মানে এই বিষয়টা আমরা আজকে আমাদের রিপোর্টারকে আমি অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম যে আসলে কতজন মারা গেছে, যে বিষয়টা বলা হচ্ছে অনেক মারা গেছে। তাহলে হাসপাতালের তথ্যের সঙ্গে হাসপাতালে কতজন মারা গেছে, হাসপাতালে কতজন আহত রয়েছেন, কতজন মানুষ চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে, এই তথ্য এবং খাতার যে অ্যাটেন্ডেন্স খাতা, কলেজের যে অ্যাটেন্ডেন্স খাতা, পরীক্ষার্থীদের বা যারা স্টুডেন্ট তাদের উপস্থিতির সংখ্যা, এটা মেলালেই কিন্তু খুব সহজ অঙ্কটা বেরো যায়। তাহলে আপনি এটা কেন বাইরে প্রকাশ করছেন না? কেন প্রকাশ করবেন না? তখনই তো নানা রকম সন্দেহ তৈরি হয়। না করছেন এবং ওখানকার টিচাররা খাতা দিতে রাজি হচ্ছে না। দেখা যায় হ্যাঁ না দিতেই পারে মিডিয়াকে, কিন্তু এটা যখন যত গোপন করবেন তত তো প্রচারটা ডালপালা মেলাবে। কারণ আপনার যদি মৃত্যুর সংখ্যা 100 হয়, 200 হয়, সেটা একবারে আপনাকে জানিয়ে দেবে। যদি 3 হয় তাও জানাতে হবে। এখন আমার কাছে মনে হচ্ছে যে এখানে সংখ্যা লুকানোর যে চেষ্টা, সেটা সরকারের জন্য আরো ক্ষতিকর। আমরা জানি না কত, আমরা এখন সর্বশেষ শুনছি 31 জন মারা গেছে। একটা বড় দুর্ঘটনায় আরো বড় মানুষ মারা যায়, কিন্তু এটা যেহেতু একটা সেন্টিমেন্ট ক্রিয়েট করতে হবে, শিশুরা মারা গেছে এবং এটা অদক্ষ বিমান চালনা বা ভুল ত্রুটিযুক্ত ইঞ্জিন চালনার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। এবং জনবহুল এলাকায় আপনি প্র্যাকটিস করতে পারেন না বিমান চালনা। এরকম একটা ঢাকা শহরের মতন একটা ঘনবসতি সম্পন্ন, যেখানে 2 কোটি লোকের বসবাস, সেখানে আপনি বিমান চালানোর প্র্যাকটিস করতে পারেন না। প্রশিক্ষণ বিমান চলবে একেবারেই
যেখানে যেখানে ধরেন মানে যে আপনি হতে পারে সমুদ্র এলাকায়, তাহলে ঝুঁকিটা একজনের মধ্যে যায়। এইটা তো, এই প্র্যাকটিসটা তো ঠিক নয়। জি, আমি আসবো আবার আপনার কাছে, শুনে আসি। জনাব হাবিবুর রহমান হাবিব, রাজনৈতিক দলগুলোর প্রসঙ্গে বলছিলেন মেজর ইমরান বেশ কিছু প্রসঙ্গ, যে এই যে অস্থিতিশীল পরিবেশ তৈরি হচ্ছে বিভিন্ন সময়ে, এই জায়গায় রাজনৈতিক দলগুলোর কি ভূমিকা? তাদের তো একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত সাংগঠনিক শক্তি রয়েছে, সুতরাং এই অস্থিতিশীল পরিবেশকে বা পরিস্থিতিকে ট্যাকেল দেওয়ার জন্য শুধুমাত্র সরকার বা সরকারি বাহিনী তো যথেষ্ট নয়, রাজনৈতিক দলগুলোও কি এগিয়ে আসতে পারে কিনা? পারে, ইচ্ছা করলে তো পারে, ইচ্ছা করতে হবে না। বিভিন্ন সময় শান্তি বা ইয়ে এখন করা তো হয়েছে। আপনার কিছু দল, কয়েকটা দল তারা নিজেরাই এটা আর বেশি করে হোক মাঠে বলে বেড়াচ্ছে না, আচ্ছা, নির্বাচনের পরিবেশ নেই। যারা নির্বাচন চায় না তারা তো এটাতে খুশি, আরও অস্থিতিশীল পরিস্থিতি হোক, তারা বলবে নির্বাচন মাঠ পরিবেশ নেই, অতএব সচিবালয়ের মতো এত সুরক্ষিত জায়গাও যেখানে নিরাপদ হ্যাঁ, নেই, আমি নিজের নিরাপত্তা চোখে হীনতা দেখলাম রয়েছে, তো। এবার কিছু থাকে, তাহলে নির্বাচনের পরিবেশ থাকবে না তখন। সচিবালয় যখন সচিবরা নিরাপদ না, তাকে পাহারা দেওয়ার জন্য এত এত বড় বড় গেট করা হয়েছে, সেখানে নিরাপদ নয়, তাহলে লাভটা কার? লাভ তাদেরই যারা নির্বাচনটা চায় না। তা আপনারা এটা হতে দিচ্ছেন কেন? আপনারা তো চান নির্বাচন। আমরা তো আর আমরা বুঝে, আমরা তো ওখানকে পাহারা দেওয়ার জন্য বিএনপি কিন্তু বসে নেই, সেখানে সেটাই তো বলা হচ্ছে যে আমরা আমাদের পক্ষ থেকে যেমন আমি তো কোনোভাবে এটাকে সমর্থন করলাম না, আচ্ছা, কিন্তু এটা কেন সৃষ্টি হলো তাদের তো সমর্থন করলামই, অবশ্যই। যে তারা রাত্রির পক্ষে ওই কালকে বলে দিতে পারতো যে পরীক্ষা হবে না, কেন তারা ডিলে করলো? এই দায়িত্ব তাদেরও, তাদের সেটা আসতো না। তো এখন কথা হলো যে এরকম মবের আগে সৃষ্টি করা হয়েছে, এখন মবের মাধ্যমেই এখন আপনার বিভিন্ন রকমের ওই নির্বাচন পিছানোর দাবি করবে, নির্বাচন না হয় সে দাবি করবে। সরকার যদি, সরকার তাদের খুশি, অনেকদিন ক্ষমতা থাকা যাবে, বুঝতেছে না যে বেশি দিন ক্ষমতা থাকা গেলে, নির্বাচন ছাড়া বেশি দিন ক্ষমতা থাকা গেলে পরিণতিটা কত ভয়াবহ হতে পারে সেটা আওয়ামী লীগ বুঝছে। আমরা এই টেবিলেই বলে গেছিলাম মনে হয় লাস্টবারে, যে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না যন্ত্রণাকার না, তারপরেও যদি নির্বাচন করে, নির্বাচনের পর বেশি দিন তারা থাকতে পারবে না, এবং বাংলাদেশের রাজনীতিতে বহু দিন তাদের বাইরে থাকতে হবে। বলে গেছে, আপনাদের এখানে বলে গেছে। এই সরকার 5 বছর তো মেয়াদ না, এদের 3 বছর না 2 বছরে যে কোনো মুহূর্তে তাদের মেয়াদ শেষ হয়ে যেতে পারে, যদি তারা মনে করে। এখন যদি তারা মনে করে যে আমরা অনেকদিন থাকবো, নির্বাচন দেব না, তাহলে আওয়ামী লীগের পরিণতি যেটা হয়েছে তার চেয়ে ভয়াবহ যে হবে না, তাকে কোনো মানে আছে? আওয়ামী লীগে তো সব ছিল, পুলিশ ছিল, র্যাব ছিল, বিজেপি ছিল, সেনাবাহিনী ছিল, এফবিসিআই ছিল, বাইতুল খতিব ছিল, এমন কোনো নাই বিভিন্ন সামাজিকতা ছিল না। আপনার মেডিকেল অ্যাসোসিয়েশন বলেন, ইঞ্জিনিয়ার বলেন, কৃষিবিদ বলেন, সব কিছু ছিল। কেন? ওই যে নির্বাচনটা না দেওয়ার কারণে, নির্বাচনে দিত 24 সালের 7 জানুয়ারি সবাইকে নিয়ে, তাহলে হয়তো বিএনপি জোট হয়তো সরকার গঠন করতো, তার বিরোধী দল থাকতো, আবার তারা পরবর্তী ক্ষমতা আসতে পারতো। ওই যে এক শ্রেণীর লোকজন, একসময় বুদ্ধিজীবী, আমলা, সামরিক বুদ্ধিজীবী, বেসামরিক বুদ্ধিজীবী এবং অতিরিক্ত বুদ্ধিজীবী যারা, তারা সরকারকে বলতো কী দরকার আপনার, সব লোক তো আমরা, দেখেন না চারিদিকে সব সংগঠন আমাদের, আর আওয়ামী লীগের বাইরের কিছু নাই, একতরফা নির্বাচন করেন, বিএনপি নির্বাচন করতে দেওয়ার দরকার নাই, এই করেই কিন্তু তাকে শক্ত করেছে। তারপর কি মজার ঘটনা, একদিকে যাচ্ছেন উনি আওয়ামী লীগের নৌকার পক্ষে ভোট চাইতে, ওই কনস্টিটিউয়েন্সিতে আরও 3 জন স্বতন্ত্র পার্টির ভোট আছে, নির্লজ্জ মানে লজ্জাহীন একটা অবস্থা তারা ফেলে দিয়েছিল। তো এইগুলি কেন করেছিল? ওই যে বুদ্ধিজীবী, আমলা, সাংবাদিক কিছু, তারা এই জিনিসগুলি তারা করতো। সাংবাদিক বিদেশে যখন ট্রিটমেন্ট মানে ঘুরে আসতেন, একটা সাংবাদিক তাকে আসল প্রশ্ন করেছে খুশি করার জন্য, যা যা কথা আমি যেন বলতাম, আওয়ামী লীগের ডোবে সাংবাদিকদের ডোবে। সাংবাদিক যে ওই দিন যদি ফার্স্ট জনের প্রশ্ন না করতো, আর সম্পর্ক প্রশ্ন যদি প্রভাবশালী না করে, তো ওই সময় তো আগুন জ্বলে না, চলতো। তো এখন এরকম কিছু লোকজন টেলিভিশনে এসে বলে, পত্রিকায় লেখে, সাক্ষাৎকার দেয়, ভোটের দরকার নাই, দীর্ঘদিন থাকবে, 5 বছর থাকবে, 10 বছর থাকবে, 70 বছর থাকবে, আজীবন থাকবে, নানান কাহিনী। তো আজীবন যে থাকা যায় না, এটা যিনি আছেন তার তো বোঝা উচিত। আমি যে পরিষ্কার করে প্রথম থেকে বলে আসছি যে উনি সমাদৃত, পৃথিবীতে সমাদৃত। নির্বাচনের মাধ্যমে যে সরকার যারাই ক্ষমতা আসুক, তারা তাকে দেশের কাজে লাগাতে পারতো, পারে না? না, ঠিক আছে, আপনি কিন্তু রাষ্ট্রপতি হন বা একটা বিশেষ একটা দায়িত্ব সম্মানের সঙ্গে তা লাগাতে পারে। কখন লাগাবে? যখন একটা অল্প সময় সুষ্ঠু নির্বাচন উনি অনুষ্ঠান করতে হবে, তখন কথা দিয়েছে করবে, তো করবে, তাহলে অসুবিধা নেই। এখন কথা হলো যে এইটা যদি না করে, যদি অন্যদের যে কথা মতো ওই এক শ্রেণী যারা আমার নামই ধরে
স্বাধীনতা বিরোধী যারা, তারা সরাসরি ধরেন মদত দিচ্ছে। এখনো যদি আপনারা স্বাধীনতা পক্ষ বিপক্ষ করেন, অবশ্যই পক্ষ। এখন নতুন করে আসছে না, না আওয়ামী লীগের মতন। এখন তারা যখন বলে লন্ডন থেকে ঢাকা না লন্ডন, লন্ডন লন্ডন, তারা যখন বলে হাসিনা গেছে যে পথে, তারিখ যাবে সে পথে, তারা যখন বলে ট্রেনের চালে কাওয়া আরো কি আরো সব নানান বিষয় দেয়। কারা বলে? যারা বলে নৌকা ধানেশি দুই সাপের একই বিষ, তারা কারা? এটাই তো তারা। এবং নিজে স্বীকার করছে তো, আমি কেন বলবো না আজকে। আমাদের ইসলামী শাসনতন্ত্র আছে বোধহয়, জামাতে আমির উনি পরিষ্কার করে বলেছেন। কেন বলেন আমি জানি, হঠাৎ করে একদিন বলছেন উনি, আমরা মুক্তিতে অংশগ্রহণ করিনি, তবে আমরা এক পাকিস্তান রাখতে চেয়েছিলাম, এটা বড় বিষয় না। তার মানে কি এটা মানা যায়? আমি একজন মুক্তিযোদ্ধা, আমি আন্দোলন সংগ্রামের করা মানুষ, আমি মানবো? আমাদের রক্তে আগুন জ্বলে যায়। যখনই বলে যে আমরা এক পাকিস্তান রাখতে চেয়েছিলাম, তখন আমার সে রাজাকারের সে অত্যাচার, তারাই তো করতেছে এটা। তারা এখনো কি যায় জাতির সাথে যায়, জাতির সাথে যায়। তারা বলে যে আমাদের নিজাম হিসাব গিয়েছেন, তাদের মন্ত্রী হিসাবে গেছেন, দল হিসাবে তো যায়নি। যে দেশের স্বাধীনতা তারা চায়নি, তারা সে রাজনীতি কত অধিকার নেই, তার দেশের ক্ষমতা গ্রহণ কত দূরে থাক। ওই স্লোগান তখন আসতেছে না। যখন বিএনপিকে যখন বলে ভুয়া ভুয়া, বিএনপি ভুয়া, এই সময় যেন উস্কাচ্ছে না। এখন ঠেলা সামলাক, রাস্তায় রাস্তায় ঠেলা বের হচ্ছে, জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা স্যার সকাল বিকাল এখন আওয়ামী লীগের বিরুদ্ধে যেসব রাজনৈতিক দল একাট্টা হলো, এখন তারাই যদি আবার বিভেদের তৈরি হয়, সেটি আমরা কারোর বিরুদ্ধে করতে গেছি কোনোভাবে মঙ্গলজনক হয়? সেটি কি আমরা কারোর বিরুদ্ধে বলতে যাইনি। এই কারণে আমরা মনে করি যে দেশের জনগণ, আমাদের ছেলেরা কিছু ভুল ত্রুটি করছে, অন্যায় করছে, আমি স্বীকার করি। তার জন্য আমাদের দল তারা বহিষ্কার করছে, থানায় দিচ্ছে, হরাই দিচ্ছে, পুলিশ দিয়ে ধরাই দিচ্ছে, তাদের পক্ষ আমরা নিচ্ছে না। কিন্তু তারা কথাই বলায়, কথায় বিএনপি চাঁদাবাজ। তারা যে ইসলামিক ব্যাংকগুলি যে ঘিরে খেলো, সেগুলি আমরা একবার বলি। তারা তো এগুলি বলে তারা নিজের মনে ক্ষমতা চলে আসছে। জামাত দিয়ে এতগুলি ক্ষমতা ভোগ করে, ক্ষমতা ভোগ করার অধিকার আছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কে কোন সমর্থিত? বিএনপি সমর্থিত না আওয়ামী লীগ সমর্থিত? না, আপনারা এখন দুই একজন এই কথাগুলো যদি বিভিন্নভাবে বলেন, তার চেয়ে আপনারা কি এটা যুক্তি ভেবে তুলে ধরতে পারছেন? যুক্তি আপনাদের ফোরাম থেকে যথাযথভাবে তুলে ধরতে পারছেন? আমি বলি তার মানে আপনারা প্রচারণায় পিছিয়ে যাচ্ছেন জামাতের চেয়ে। প্রচারণার জামাতের আমরা কেন? রাস্তায় রাস্তায় স্লোগান দেখেন না, বেরোচ্ছে না? পাকিস্তানের রাজাকার, পাকিস্তান ফিরে বলছে না? যখন বলে ঢাকা না লন্ডন, ঢাকা ঢাকা, তখন তো স্লোগান তুলে আসে পাকিস্তান না বাংলাদেশ, পাকিস্তান পাকিস্তান। এই যে জিনিসগুলো আমি এখনও চাই এই রাস্তা থেকে সরে আসুক। আমরা এনসিপির বিরুদ্ধে আমাদের তো কোনো কথা আমরা বলি নাই। কী কথা বলে? আমরা যখন চাঁদাবাজের কথা বলি একটা দল, আমরা যখন নির্বাচন সংস্কারের কথা বলি একটা দল, আরে তারেক রহমানের কথা বলে, আমাদের নেত্রী সম্বন্ধে কথা বলে, জিয়া রহমান সম্বন্ধে কথা বলে। না, হঠাৎ করে তাহলে বিএনপি সব দলের শত্রু হয়ে গেল? সব দলের শত্রু হয়নি তো, এই যে এই কয়টা যারা এখন সামনে তো এই কয়টা, প্রধান উপদেষ্টা তো এখন তো প্রধান উপদেষ্টা যাদের সাথে, তাদের মধ্যে যেমন এনসিপি আছে। আজকের এই সংকট সৃষ্টি করার জন্য প্রধান উপদেষ্টা নিজে তাই যতগুলি উনি বিতর্কিত কথা বলেছেন। উনি প্রথমে বললেন ছাত্রদের অ্যাপয়েন্টেড। তাহলে আমরা যে এত বছর ধরে আন্দোলন আমাদেরকে উনি নেই, তাহলে আমাদের 5-7 লোক গ্রেপ্তার হলো কেন? আমাদের এতগুলি মানুষ শহীদ হলো কেন? এত হাজার মানুষ আমাদের পঙ্গু হলো কেন? তারপর উনি বলেন যে এটা মাস্টার মাইন্ড। আবার উনি বলেন তোমরা দল করো, ছাত্রদের দল করেছে উনি। এখন নিবন্ধিত দল না, সেই দলকে উনি তো আবার আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে যে মিটিংও করেছেন। যে দল নিবন্ধিত না, সেই দলের পিছনে কোটি কোটি টাকা খরচ করে আর্মি পর্যন্ত সেখানে পিছনে করতেছে। কই আমাদের পর্যন্ত আর্মি ঘুরে না, ঘুরছে আমাদের পাড়া দেয়, পাড়া দিতে আমাদেরকে দেয় না। এই যে প্রয়োজন হলে দেবে আপনাদের, দেয় নাই তো, দিতে দেয় নাই, এখনো দেয় না। এই যে সেই প্রয়োজন হয় না এখনো, যে এই যে জিনিসগুলি, এই যে মানে এক চোখার যে জিনিসগুলি করতে যাচ্ছে, ধমক দেয় আমাদেরকে, সংস্কার ছাড়া নির্বাচন, আমরা তো সংস্কার চাই, বিচার ছাড়া সম্পূর্ণ হওয়া ছাড়া আমরা নির্বাচন করতে কেন যাবে না? কে আগে স্থানীয় সরকার নির্বাচন হতে হবে, তার বাইরে কথা বলা যাবে না। আগে কি একটা নির্বাচনের কথা বলে, ও পিয়ার, পিয়ার না হবে না। আরে বাবা, পিয়ার না বুঝে বুঝে কথা বললে হবে? আমি আজকে আপনার এখানে বলে যাচ্ছি, পিয়ার সিস্টেম হয়তো হবে না, যদির কথা বলতেছি, যদি হতো তাহলে বিএনপি আল্লাহর রহমতে মানুষের দোয়া নিয়ে রাষ্ট্র ক্ষমতা যাবে, আওয়ামী লীগ বিরোধী দল হবে। কি আওয়ামী লীগ কীভাবে? একটা যে কোনো একটা প্রতীক বেছে নেবে। সারা বাংলাদেশে যেমন ইমরান খান যেমন করলো, সারা বাংলাদেশে একটা প্রতীক বেছে নেবে, আওয়ামী লীগের টাকা পয়সা লোকজন দিয়ে সেই দলকে জিতাই দেবে। জিতা দেওয়ার পর তারা বিরোধী দল, তখন এরা যাবে কোথায়? না বুঝে বলতেছে। তো এখন জামাত নিজেকে অনেক বড় দল মনে করতো,
কিন্তু পিয়ার সিস্টেমে যখনই যেতে চাচ্ছে তখন তার বদল সে থাকে না। তার কারণ তার ভোট আছে, কোনো জায়গায় 20,000, কোনো জায়গায় 50,000, কোনো জায়গায় 60,000, জেতার মতো জায়গা খুব কম আছে। জেতার দরকার নাই তো, না না পার্সেন্টেজ হিসাবে যদি না, উনি percentage পায়, আজকে সেই হিসাবেই তো উনি আসন না না পাবেন। সেইটাই তো বাংলাদেশে এটা হয়নি। আজকে ছাত্ররা কি স্লোগান দিল বলেন তো? বলে 3 কেজি মিষ্টি খাওয়া, বলেন কি স্লোগান দিল ছাত্ররা? কি স্লোগান দিয়েছে আপনি 5 কেজি মিষ্টি খাওয়া, বলেন তো ছাত্ররা স্লোগান দিচ্ছে। স্লোগান দিচ্ছে পেয়ার সিস্টেমে আমাদের এই রেজাল্ট চায়, গড়ে 30 পারে, এবার সব পাস। এক সাবজেক্টে 70 পেয়েছে, আর সাবজেক্টে 20 পেয়েছে। এক সাবজেক্ট 30 পেলে এবার ফেল করে না, 33 পেলে পাস হয়, হয়তো গড়ে 33 হলেই হলো। তো পেয়ার সিস্টেমে এখন তারা পরীক্ষা। জনাব হাবিবুর রহমান হাবিব, এই পর্যায়ে একটু বিরতি নিতে হচ্ছে, বিরতির পর এসে আমরা এই আলোচনায় যুক্ত হচ্ছি। প্রিয় দর্শক, এ পর্যায়ে নিচ্ছি বিরতি, থাকুন আমাদের সঙ্গে। ফিরে এলাম নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। মেজর অবসরপ্রাপ্ত ইমরান, আপনার কাছে যাব এ পর্যায়ে। যে বিষয়গুলো আলাপ হচ্ছিল এর মধ্যে আমরা রাজনৈতিক দলগুলোর দায়ের কথা বলছিলাম। আমরা তো সবসময় বলি যে যে কোনো দুর্যোগে রাজনৈতিক দলগুলো একটা ঐক্য থাকবে। এক্ষেত্রেও আমরা দেখতে পেয়েছি প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে বসেছিলেন আজকে, যে কোনো বিষয়েই আসলে ভেদাভেদ রাজনৈতিক দলগুলোর মতো পার্থক্য থাকবে, কিন্তু জাতীয় ইস্যুতে তাদের একটা ঐক্য থাকবে। এটি একটি বিষয়। আরেকটি বিষয়, সরকারের যে দায়িত্বহীনতা, ব্যর্থতা যেভাবেই বলা হয় বা যে ঘাটতিগুলোর কথা বলা হচ্ছে, এ পর্যায়েও আজকে দিনভর বিক্ষোভ হয়েছে শিক্ষা উপদেষ্টার বিষয়ে। আইন উপদেষ্টা অবরুদ্ধ ছিলেন, প্রেস উইং অবরুদ্ধ ছিলেন, কিন্তু এত বড় একটা দুর্যোগ স্বাস্থ্য উপদেষ্টা কোথায়? আমরা তো স্বাস্থ্য উপদেষ্টার ব্যাপারটি কেউ জানলামই না। এই যে আপনি বলছিলেন যে এনজিও বা মানে সেগুলোরও কি প্রতিফলন, এই বিষয়টি কিভাবে দেখছেন সেটিও যদি একটু উল্লেখ করেন। ধন্যবাদ ভাই। আমি এই হাবিব ভাইয়ের কথার উপরে কিছু কথা বলতে চাই। জি অবশ্যই। যেহেতু ওনারা যেটা বলতেছে যে একটা দল ইলেকশন পিছাতে চায়, যেমন ধরেন এনসিপির কথাই বলি, আমরা এনসিপির কথাই বলি, যেহেতু একটা নতুন দল, তারা অর্গানাইজ না, এখন রেজিস্টার্ড না, 144টা দল অ্যাপ্লাই করেছে রেজিস্ট্রেশনের জন্য, 82টাকে চিঠি দিয়েছে প্রথমবারে, এবং দ্বিতীয় ধাপে 62 দলকে দেওয়া হবে, এবং কারেকশন ইজ গোয়িং অন, থিংস আর মুভিং। এখন এই যে এনসিপির ব্যাপারটা তারা বলতেছে, আমি বলি এনসিপি তো ইয়াং স্টার, এবং যেটা আমাদের জুলাই আগস্টের যে অভ্যুত্থান, গণ অভ্যুত্থান, দেখেন এটা সোজা কথা, অনেকেই কষ্ট পাবে, কিন্তু সোজা কথা বলতে হয়, সত্য কথা বলতে হয়। সেটা হলো বাংলাদেশের রাজনৈতিক দলগুলির উপরে সাধারণ মানুষের আস্থা অনেক আগেই চলে গেছে। কারণ যখন বিএনপি 15 বছরে আওয়ামী লীগকে সরাতে পারেনি, তখন বুঝছে যে বিএনপি পারবে না। কারণ বিএনপির কতগুলি ব্যর্থতা খুবই দৃষ্টিকটু আমাদের কাছে। যেমন ধরেন, খালেদা জিয়ার বাসার সামনে একটা বালির ট্রাক সরাতে পারেনি, এটা তো সত্য কথা। খালেদা জিয়াকে যেদিন মিথ্যা মামলায় ধরে নিয়ে যায় জেলখানায়, কয়েক হাজার বা আমি জানি না কত, হয়তো লাখও হতে পারে, ছেলেরা কিন্তু অনেক কষ্ট করেছে, বিশেষ করে মাঠের কর্মীরা। নেতাদেরকে কিন্তু আমরা ওইভাবে দেখি নাই। এর মধ্যে কিন্তু বিএনপির নেতারা ব্যবসা করেছে, ব্যাংক চালিয়েছে, ওই রকম নেতাও আছে, এবং এই সমস্ত নেতা ঢাকাই আছে। এখন যারা এই সমস্ত কথা বলে, যখন এনসিপি তো ছাড়েন বাচ্চা, আপনি যত কথাই বলেন, দে আর নট ম্যাচিওরড এনাফ। তারা ইউনিভার্সিটি পাস করা ছেলে, বা ইউনিভার্সিটি গোয়িং, কলেজ গোয়িং, অল দিস পিপল আর ডুইং পলিটিক্স। এরা পলিটিক্স আসলে এত দ্রুত একটা দল করাও ঠিক হয়নি, আমি যেটা মনে করি। এদের উচিত ছিল আরো অপেক্ষা করা, আরো একটু অপেক্ষা করা। এখন যাই হোক, করে ফেলছে, করার পরে আরেকটা ভুল করেছে কি, তারা তাদের লোকজনই ম্যাক্সিমাম বিভিন্ন মানে যে বয়সের বিভিন্ন পেশার শ্রেণীর মানুষ আনা, ওইভাবে তারা সম্পৃক্ত করতে পারেনি, এবং তাদের আন্দোলন যত কিছুই বলেন, দল করার পরে এটা শহর ভিত্তিক হয়েছে, বিভাগ অথবা জেলা শহর, এইরকম উপজেলা লেভেলে খুব কম। এখন এইরকম একটা দলের ব্যাপারে যখন আপনি কথা বলেন, এখন মির্জা আব্বাসের মতো লোক, আমি নাম ধরেই বলি, সালাউদ্দিন আহমেদের মতো লোক কথা বলে, বা ওনার নাম দুদু, শামসুজ্জামান দুদু একজন কথা বলে, দিজ আর ভেরি অবনক্সাস, এগুলি আনএক্সপেক্টেড। কারণ তারা জাতীয় নেতা, তাদের দলের অনেক বড় পদ, তাদের এক্সপিরিয়েন্স, তাদের শিক্ষা, সব দিক দিয়ে তো তারা উপরে। তাদের তো কেউ মিনিস্টার ছিল, কেউ ওই লেভেলের মানুষ, তো তাদের তো কথা বলতে হলে বেপে কথা বলতো। তখন
বাচ্চা একটা কথা বললো, একটা ছেলে 12 বছর মানে 20 বছরের 25 বছরের, আমি কাউন্টার একটা কথা বলবো, এইটা এক্সপেক্টেড না, এটা অপ্রত্যাশিত। কারণ আমাদেরকে বুঝতে হবে ওদের সেই পরিপক্কতা হয়নি। হ্যাঁ, আমি ওদের বডি ল্যাঙ্গুয়েজ আমি পছন্দ করি না, ওদের অনেক বডি ল্যাঙ্গুয়েজ, ওদের কথাবার্তার যে শালীনতা যেটা থাকা উচিত সেটা ওদের মধ্যে অনেক মিসিং। বাট ওদের মধ্যে আবার ভদ্র ছেলেও আছে, খুব ভালো ছেলেও আছে, ঠিক আছে। তো এখন এই যে আপনি ক্রেডিটটা কেন পাইনি, এই যে আন্দোলনের যে নেতৃত্বটা কিন্তু ফাইনালি অসৎ মানে অরাজনৈতিক একটা গ্রুপের মাধ্যমে হয়েছে, সেটা আপনার রাজনৈতিক দল না। বিএনপি আন্দোলন করেছে বছরের পর বছর, অনেক স্যাক্রিফাইস, অনেক ত্যাগ, লক্ষ লক্ষ মানুষ মামলা খেয়েছে, জেলে পৌঁছেছে, আমরা জানি সবই। কিন্তু ফিনিশিংটা যেটা এন্ড, সেটা কিন্তু ছাত্রদের মাধ্যমে হয়েছে। কারণটা কি, বাংলাদেশের মানুষ মনে করেছে যে হাসিনাকে আর সরানো যাবে না, কারণ তার সাথে ভারত আছে, ঠিক আছে। এখন হাসিনা খুব ম্যাচিউর, সে চায়না, ভারত, আমেরিকা সবার সাথে খুব মানে ম্যাচিউরলি হ্যান্ডেল করছে। আমি আমি মজলিস ভাই আপনার এখানেই বলি, আমি কিছু সাংবাদিকদের যেসব স্তুতি বাক্য দেখেছি, যে পদলেহনকারী কথাবার্তা, যেগুলি লজ্জাস্কর, আমি ওনার ভিজিটের পরে আসছে কোশ্চেনের ধরন, আই ওয়াজ অ্যাসার্ড দিস আর দা এত ব্রিলিয়ান্ট। এখন তো জার্নালিস্ট যারা আছে এরকম ব্রিলিয়ান্ট ছেলে পেলে, অনেক ইয়াংদেরকে আমরা দেখি খুব ব্রিলিয়ান্ট ছেলে। ঢাকা ইউনিভার্সিটি তো জার্নালিজমে সবাই চান্স পায় না রে ভাই, ওইরকম ছেলেপেলেরাই চান্স পায়। তা আমি মনে করি আমাদের এনসিপির যেটা বিশাল অবদান, সেটা হলো আমাদের হাসিনাকে উৎখাত, এটা হলো তার 1 নম্বর অবদান। এবং এনসিপি কে এই জন্য আমাদের কিছু কিছু ক্ষমা করতে হবে। প্রথমত তার বয়স, বিশাল অবদান। এবং দেখেন তারা কিন্তু খালেদা জিয়াকে সম্মান করে ওনাকে কিন্তু ওই যে 21শে নভেম্বরে বা ওনাকে গিয়ে নিয়ে আসছে, ওনার মামলাগুলি করেছে। আপনি দেখেন, আপনি যদি ওই আমাদের ভাই, ওনার নাম কি, ওই যে বিএনপির একজন নেতা, খুব সুন্দর করে কথা বলে, দপ্তর সম্পাদক রিজভী আহমেদ বলেছে যখন ওনাকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়, তা আমার এই বাচ্চাদের ছেলেদের কাছে আমি কৃতজ্ঞ, ওই ভাট দিস। এবং মির্জা আব্বাসের এই ভাষা আছে। এখন আপনি হঠাৎ করে কেন উল্টো হয়ে গেলেন? আপনারা কেন ভারতের যে কথাবার্তা, ভারতের লাইনে হাসিনা যেভাবে কথা বলতো, আপনারা কেন ভাই ওই সুরে কথা বলা শুরু করলেন? আপনাদের কিছু কথাবার্তা তো মানুষের মধ্যে সন্দেহ ঢুকেছে। কারণ বিএনপি তো এন্টি ইন্ডিয়ান একটা সেন্টিমেন্ট নিয়ে তৈরি হয়েছে। প্রেসিডেন্ট জিয়া, জেনারেল জিয়ার তো বিশাল অবদান হলো এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট, ইসলামিক মূল্যবোধ, জাতীয়তাবাদ। আমরা কেন সেখান থেকে সরে যাব? আমি বিএনপি করব আর আমি জেনারেল জিয়ার আদর্শ ধারণ করব না, এটা তো হতে পারে না। জেনারেল জিয়ার আদর্শ ধারণ করে তারপরে আমরা পলিটিক্স করব। এবং জেনারেল জিয়া ওই জন্যই এদেশের সবচেয়ে পপুলার একজন নেতা। আপনি যদি বলেন, দেখেন ওনার মৃত্যুর পরে কত মানুষ হয়েছে, ওই ইতিহাস এখনো রেকর্ড ব্রেক কেউ করতে পারেন ঢাকা শহরে, যে পরিমাণ মানুষ চোখের জল ফেলেছে, ওইটা হয়নি। তা আমি মনে করি এখানে বিএনপির উচিত ছিল আরো উদার হওয়া, আরো একটু উদার হওয়া, ওদেরকে সন্তান সুলভ দেখা, তাদেরকে ডেকে বলা, ইউ আর নট ডুইং দি রাইট থিং, কাম অ্যান্ড টক টু আস, ইফ রিকোয়ার উই সিট টুগেদার, অল দিস থিংস। বিএনপি, এনসিপি, জামাত, দে অল আর আওয়ার ফেভারিট পার্টি। যতই বলেন, বিএনপি নাম্বার 1 ফর ওয়েল অর্গানাইজড, এবং জেনারেল জিয়ার জন্য এবং খালেদা জিয়ার জন্য। শোনেন, জিয়া এবং খালেদা জিয়া মেইন এইটার আকর্ষণ। এই বাংলাদেশের মানুষের সবচেয়ে প্রিয় মানে কারণ হলো প্রেসিডেন্ট জিয়া এবং আপসীর নেত্রী খালেদা জিয়া, তারপর বাকি নেতারা, এটা বুঝতে হবে। সুতরাং আমরা এই যে এনসিপি কে দেখে আমাদের কথা হলো এদেরকে সান্ত্বনা দেওয়া, বুঝানো। কারণ এনসিপি তো একবারে রাজনীতিতে ভাই এমপি মিনি ওই হতে পারবে না, ওরা হয়তো 8-10টা সিট পেতে পারে, স্বাভাবিক, ম্যাক্সিমাম আমি বললাম। আদারওয়াইজ বিএনপি উইল উইন দ্য ইলেকশন, এটা কোনো সন্দেহ নাই। আর ফেব্রুয়ারিতে ইলেকশন, যেহেতু আমাদের ডক্টর ইউনূস বলেছে, আমরা দেখি না ফেব্রুয়ারি পর্যন্ত, এই পর্যন্ত আমরা কোঅপারেট করি এবং আমরা অন্তর্বর্তী সরকারকে একটু সাহায্য করি যাতে পরিস্থিতি আরো খারাপ না হয়। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জনাব তৌহিদুল ইসলাম মিন্টু। সার্বিকভাবে যে আলোচনা হয়েছে সেগুলো নিয়ে আপনার অনেক আলোচনা হলো। হাবিব ভাই এক ধরনের কথা বলেন আর উনি ইমরান ভাই আর এক ধরনের কথা বলেন। হাবিব ভাইয়ের কথার মধ্যে দিয়ে খুব স্পষ্টত যে এখন বিএনপির অবস্থানটা সরাসরি জামাতের বিরুদ্ধে। আবার যেটা ইমরান ভাই বলেন সেখানেও দেখা যাচ্ছে যে এনসিপির বিরুদ্ধে বিএনপির অবস্থান, সেটা উনি গ্রহণ করতে পারেন। আমি এখানে একটু ব্যাখ্যা দেই যে গোপালগঞ্জের যে ঘটনায় এনসিপি আক্রান্ত হলো এবং তার আগে মিটফোর্ডের ঘটনায় যে একটা হত্যাকাণ্ডকে কেন্দ্র করে বিএনপি নেতা তারেক রহমানের বিরুদ্ধে যে অশালীন বক্তব্য, খালেদা জিয়াকে নিয়ে যে অশালীন বক্তব্য দিল এনসিপির নেতারা বা বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং সেখানে জামাত শিবিরের নেতারা, ঠিক সেই স্লোগানগুলো ছিল খুব অসভ্য, বর্বর এবং অশালীন, যেটা আসলে রাজনৈতিক
ভাষায় প্রয়োগযোগ্য না। তো তারপরে মাত্র এক সপ্তাহের মধ্যেই দেখলাম যে গোপালগঞ্জে যখন এনসিপি আক্রান্ত হলো, সঙ্গে সঙ্গে তাদের পক্ষে স্টেটমেন্ট দিল। এটা দিল কে? বিএনপি এবং তারেক রহমান তাদের পাশে থাকতে বলেন। পরের দিন ওখানে উদ্ধার কার্য শেষে যখন গোপালগঞ্জে ছেড়ে ফরিদপুরে গেল, সেই ফরিদপুরের জনসমাবেশ বিশাল সমাবেশে রূপান্তরিত হলো। সেই ক্ষেত্রে ধরেন যে বিএনপি আবার সেই তাদের কর্মীদেরকে দিয়ে এনসিপির সবাইকে সাপোর্ট দিল। এটা ছিল বিএনপির যে বললেন যে উনি যে কথাটা যে অনুদারতা, আমি মনে করি এইটা উদারতার একটা বিরাট উদাহরণ সৃষ্টি করলো। একই সঙ্গে দেখেন জামাতের যে বিশাল সমাবেশটা হলো সোহরাওয়ার্দীতে, সেইখানে বিএনপিকে জামাত দাওয়াত দিল না, কিন্তু এবং এবি পার্টিকেও দাওয়াত দিল না, অথচ তারা দীর্ঘ 15 বছরে একসঙ্গে সাথী আন্দোলন সংগ্রামের এবং 5 আগস্টের আন্দোলনেও তাদের নানা ধরনের সম্পৃক্ততা ছিল, সেটা অপ্রকাশ্যে ছিল। আর মূল আন্দোলনের ছিল সাধারণ ছাত্র জনতা এবং তাদের মূল নেতৃত্ব সংগঠিত করেছে এনসিপির আজকের নেতারা, তখন তারা ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তো সেখানেও যখন ডক্টর শফিকুর রহমান মঞ্চ থেকে পড়ে গেলেন এবং অসুস্থ অবস্থায় হাসপাতাল গেলেন, সেখানে কিন্তু চলে গেলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং আমরা দেখলাম যে কি সুন্দর কুশল বিনিময়। অথচ ওই মিটিংয়ে এই বিএনপিকে দাওয়াত দেওয়া হয়নি, কিন্তু তার নেতা ওখানে যে তাদের সঙ্গে তাদের সৌহার্দ্য বিনিময় করলেন। এই যে বিএনপি ছাড় দিচ্ছেন, এই কথাটা পুরোপুরি ঠিক নয়। হ্যাঁ, বিএনপিকে যেভাবে এক পাশে ঠেলে দেওয়া, উনি যেটা বললেন যে একটা ইন্ডিয়ান ফোর্স নিয়ে বিএনপির রাজনীতি, আমি মনে করি যে বিএনপি সে জায়গায় রয়েছে, মাঝখানে একটু বিচ্যুতি ঘটেছিল। বরং এখন যারা বিএনপিকে বলতেছে নির্বাচন চাচ্ছে ভারতপন্থী, আসলে তারাই কিন্তু ভারতের এক ধরনের খপ্পরে পড়ে গেছে, রয়ের খপ্পরে পড়ে গেছে। সরাসরি টেলিভিশনের পর্দায় কথা বলছি, কারণ তাদের বক্তব্য আর যারা ইন্ডিয়ান পক্ষে যেসব বক্তব্য, এখানে যারা মিডিয়া আছে, যারা এখানে আমরা বলি ইন্ডিয়ার পারপাস সার্ভ, তাদের বক্তব্য দুই ধারায় এসে একই জায়গায় মিলে যাচ্ছে। কেউ সংস্কারটা আগে যাচ্ছে, নির্বাচনটা চাচ্ছে না। আপনি দেখেন ঘুরে ফিরায় এনে ইনায় বিনায় ডেইলি স্টার, প্রথম আলো যে কথা বলতেছে, আজকে জামাতের বক্তব্য কিন্তু সেই দিকে চলে যাচ্ছে। আমার বিভিন্ন ইউটিউবারদের বক্তব্য নির্বাচন বিরোধী যে বক্তব্য, সব এক জায়গায়, অর্থাৎ নির্বাচন চাচ্ছে না। নির্বাচন যত বিলম্বিত হবে এদেশে তত ইন্ডিয়ার প্রভাব তত বৃদ্ধি পাবে। 16 বছরে হাসিনাকে যে নির্বাচন করতে দেয়নি সঠিকভাবে ইন্ডিয়া, এবং এইখানে ইন্ডিয়ার মাতব্বরি বেড়েছে, রয়ের প্রভাব বেড়েছে। বাংলাদেশের ক্যান্টনমেন্টে ইন্ডিয়ার রয়ের অফিস করেছে। আমরা এখনো সন্দেহ করি যে সেখানে তাদের অবস্থান আছে বলেই এখনো নানা ধরনের ঘটনা ঘটতেছে বাংলাদেশে। ফলে আরও সতর্ক হতে হবে। এই জামাত ইসলাম যদি এখন প্রকারান্তরে ঘুরায় ফিরায়, বা ধরেন তাদের কোনো মিডিয়া যদি প্রকারান্তরে ঘুরায় ফিরায়, কোনো কারণে একই সুর চলে আসে, যেটা প্রথম আলো বলতেছে, সেই একই সুর যারা ইউটিউবাররা বলতেছেন বিভিন্ন বিদেশে বসে, সেই একই সুর যদি জামাতের কণ্ঠ থেকে আসে, এনসিপির কণ্ঠ থেকে আসে, যে নির্বাচন না সংস্কার, আগে সংস্কার পরে নির্বাচন যদি বিলম্বিত করার চেষ্টা করে, দেখাচ্ছে এক সূত্রে গাঁথা যাচ্ছে। হয়তো কেউ টেরই পাচ্ছে না যে আমরা কোন ফরম্যাটে পড়ে ইন্ডিয়ার রয়ের খপ্পরে পড়ে গেছি। সেই জায়গায় সতর্ক হতে হবে, নাহলে দেশের যে গণতন্ত্রহীনতা একটা দীর্ঘদিন, আমরা এখন কিন্তু গণতন্ত্রহীন অবস্থায় রয়েছে, আমরা কিন্তু গণতন্ত্রের ব্যবস্থায় যেতে পারি নাই। আজকে ইউনিসেফ 8 আগস্ট থেকে আজকে কতদিন হলো, প্রায় 12 মাস। নির্বাচন তো 3 মাসে করা যায়। শাহাবুদ্দিন সাহেব 3 মাসে নির্বাচন করেন নাই? করেছিলেন তো। এখন নানা ধোঁয়াই দিয়ে বলা হচ্ছে, সংস্কার করার কথা বলা হচ্ছে। সংস্কার হবে, নির্বাচিত সরকার এসে তো সংস্কার করতে পারে, তারা ম্যানিফেস্টো দেবে, ম্যানিফেস্টোর ভিত্তিতে মানুষ ভোট দেবে, সেই ভোট ম্যান্ডেট নিয়েই তারা সংস্কার করতে পারে। সেই জায়গাগুলো নিয়ে মানুষ কথা বলতেছে না। নির্বাচন না, সংস্কার করে নির্বাচন সংস্কার করবে, তুমি তো অনির্বাচিত বেটা, তুমি অনির্বাচিত সরকার, সংস্কার সব দায়িত্ব তোমার না। তুমি এসি রুমে বসে তুমি সিদ্ধান্ত নিচ্ছ যে এটাই ঠিক, জনগণ ঠিক না, জনগণের মত নিবা না তুমি। জনগণের মতটা নিতে হবে। জনগণের মত নেওয়ার জন্য ভোট নিয়ে তুমি সংস্কারে যাও। আর এখন যে কটা বিষয়ে ঐক্যমত হয়, সেই ঐক্যমতটা নিয়েই তো আমরা সংস্কার করে জুলাই সনদ ঘোষণা করে দ্রুত নির্বাচনের পথে চলে যেতে পারি। এখন যে সব পরিস্থিতি তৈরি হচ্ছে, আমরা মনে করি যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করে দেওয়ার একটা প্রচেষ্টা চলতেছে। আপনি যে প্রসঙ্গটা শুরুতেই শুরু করেছিলেন, সেটা হচ্ছে যে হুজুগ এবং গুজব। আমি বলি যে হ্যাঁ, এখনো সময় আছে। আজকে যে উনি বসেছেন প্রধান উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে, উনি বারবারই বসছেন, যে কোনো সংকটময় সময়ে আমরা দেখছি বসছেন, ডাকছেন, কিন্তু কিছুক্ষণ পরে বা 2 দিন পরে দেখছি যে কি এক অদৃশ্য শক্তি সবাইকে আবার বিভাজিত করে ফেলছে। আমি মনে করি এই অদৃশ্য শক্তি সেই
পলাতক হাসিনার যারা টিকিয়ে রেখেছিল সেই ইন্ডিয়ানদের দোসর ভারতের রয়ের প্রজেক্ট, সেই রয়ের প্রজেক্টের ফাঁদে পা দিয়ে আজকে জামাত ইসলাম, একই ফাঁদে পা দিয়ে এনসিপি বা অন্যান্য মিডিয়া, ইউটিউবার বা আপনার অন্যান্য যেসব মিডিয়া, এখানে আমাদের জায়ান্ট মিডিয়ারা, তারা তাদেরই পারপাস সার্ভ করতেছে। অসংখ্য ধন্যবাদ জনাব হাবিব রহমান হাবিব। আমি আমার ভাই সাংবাদিক তৈজুল ইসলাম মিন্টুর সাথে 100% একমত। আর আমার ভাই মেজর ইমরান, মেজর ইমরান যে কথাটা বললেন, আমি কষ্ট পেয়েছি। কোন বিষয়? যে আমরা কিছুই করতে পারিনি। না, কিছু করতে পারেননি বলেননি, কিন্তু সেরকমই উনি বলছে যে ত্যাগ তিতিক্ষা আছে, না, ত্যাগ যে হামলা মামলা মানে আপনারা স্বীকার করেছেন। ওই জায়গায় তাই বলে কি আমি আমাকে যা ইচ্ছা তাই বলে যাবে? ছাত্র এখন আমার মাথায় করলাম, মাথার উপরে প্রস্তাব করে দিবে, মাথার উপরে ওই ঈদে ঠুকরায় ঠুকরায় মাথা ছিদ্র করবে, তারপর বলুন আমার ভালো লাগছে। যেসব ভাষা বলে সব ভাষা কি বলার ভাষা? না না, সেটি উনিও বলেছেন। আমরা তো 9 বছর ধরে স্বাধীনতা বিরোধী 9 অনেক বছর কথা ধরে আমরা আন্দোলন করেছি। আমি তো একদিনও বললাম 90 আন্দোলনে আমরা হিরো। ভাই বলেছেন যে তাদের বডি ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, তাদের শালীনতা, সেগুলো আমরা বডি ল্যাঙ্গুয়েজ এটা বলে পলিটিশিয়ানের বডি ল্যাঙ্গুয়েজ এটা পলিটিক্স জীবনে করেছে কোথাও? উনি বলছে দে আর নট এনাফ এবং সব তো ছাত্রলীগ তারা ব্যাকগ্রাউন্ড। বোঝে কিনা? না না, এরা তো সব ছাত্রলীগ ব্যাকগ্রাউন্ড, ছাত্রলীগ এদের কোনো পদেরই লোক নেই এরা। না না, আগে ছাত্রলীগ থাকতে পারে, আর এখন ছাত্রলীগ নেতা হয়েছে ওরা, যারা নেতৃত্ব একটা ইউনিয়ন কমিটি, একটা ওয়ার্ড কমিটি বা একটা জেলা কমিটি বা একটা বিশ্ববিদ্যালয় কমিটি যারা সদস্য হতে পারে নাই, ছাত্রলীগ করতে তারা ওই যোগ্যতা সম্বন্ধ তারা একবার আইনস্টাইন বুদ্ধিজীবী হয়ে গেলে হবে? যেটা আমরা তো ম্যাচিউর ছিলাম, আমরা তো একবারও বলি না যে আমরা 90 সালে আমি আমানুল্লাহ আমান টামান আমরা মিলেই করি। আমার বলে শুরু হয়েছে 82 সালের 24শে মার্চ, যে রাত্রে সরেছে এরশাদ সংসদ ভেঙে দিয়ে ক্ষমতা দখল করেছে, ওই রাতে ঢাকা মিছিল হয়েছে। তারপরে 13ই ফেব্রুয়ারি দীপালি শাহ, জাফর, জয়নাল, কাঞ্চন, এদের রক্তে দিয়ে শুরু গুলি হলো। এই যে সচিবালয় শিক্ষা ভবনের সামনে আমরা তো ওই যে স্মরণ করি যে জায়গায় মনির হাসিব, ফজলুর রহমান, মাসুদ আল, মহিউদ্দিন, তাদের কথা আমরা স্বীকার, ক্ষমতা জাহাঙ্গীর, তাদের কথা, আব্দুল তাহের, ফারুক ভাই, মনির হাসিব, তাদের কথা আমরা স্বীকার করি। এটা কিছুই স্বীকার করে না। আর জামাত 47 সাল থেকে চলে যাচ্ছে 24, 71 নাই তাদের কাছে। কি আশ্চর্য ব্যাপার! এত বছর পরে কি এত রক্ত দেওয়ার বিনিময়ে এত কষ্ট করে দেশ স্বাধীন করার পরে সে স্বাধীনের কোনো মূল্য নাই। এবং কি ল্যাঙ্গুয়েজ! এই নির্বাচন হবে না। এদের এই দেশে বলেন তো একটা অবদান এই দেশে, হ্যাঁ ছেলেরা করেছে, সেটা তো দেশের সরকার পতন চায়নি, তার বৈষম্য বিরোধী তাদের একটা আন্দোলন ছিল, সেটা পরে তো সেটি এক দফার আন্দোলন। আরে বাবারে, সেটা তো মানুষ রাস্তায় নেমেছে বলে। এই যে যারা আজকে কথা বলছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন মারা গেছে, একজন শহীদ হয়েছে, বলেন তো আপনি? এই যে যারা বড় বড় কথা বলছে তার কয়জন আহত হয়েছে বলেন তো? কয়জন রিমান্ডে গেছে, কয়জন ইলেকট্রিক শক খেয়েছে বলেন? আছে? নাহিদ রিমান্ডে গিয়েছে, ওই তো হারুনির ওখানে গেছে তো। তারপর তার মা বাবারা কি বললো? আমাদের নির্যাতনের শিকার হয়েছে আমাদের ছেলেদেরকে, আরে ওইটুক তো নির্বাচন, আমরা তো কত টাকের তলায় পিছলে মার খেয়ে হাসপাতাল হিসাব নেই। তারা নিজে আমাদের মরে গেছে যে, আমাদের গতকাল হয়তো পরশুদিন একটা ছেলেকে মেরে ফেলেছে আর্মিরা পিটায়, সেখানে অন্যদের ছিল, আমরা কি নির্মমভাবে পিটায় মেরে ফেললো। আমার বাসা কয়েকদিন আগে আসছিল, চিন্তা করে এই জন্য আমরা চেয়েছি এগুলি। এখানে তো যুবদলের ছেলে মারা হ্যাঁ, মারা যাচ্ছে না? এই ছেলে কতবার এই সময় এরশাদের সময় অ্যারেস্ট হয়েছে, কতদিন ধরে শিকার হয়েছে, তাকে মেরে ফেললো, সেনাবাহিনী পিটায় মেরে ফেললো তাকে, আরো আরেক জায়গায় কোথাও মেরে ফেললো। এই যে অবস্থা, এই লক্ষণগুলো ভালো না, ভালো করে। এবার এরা যে এই যে এই সমস্ত যে কথাগুলো বলে যে তারা সবকিছু, তারা আজকে তারা কি সংস্কারও বোঝে নাই, তারা তাই তাদেরকে বলছে যে আমরা যদি এই সরকার ফ্যাসিলিটি পতন করতে আমরা 72 সংবিধান ছুঁড়ে ফেলে দেবো। এত বড় সাহস 72 সংবিধান ছুঁড়ে ফেলে দেয় ওই একজন আলী রিয়াজ। এই দেশের কি অবদান আছে বলেন তো? শেষ করবো। এই জামাত বলেন, এই বলেন, আপনার সরমনায় বলেন, এদের স্বাধীনতা থেকে শুরু করে বলেন, একটা কাজ এরা করেছে নিজের দল গঠন করার জন্য, নিজের সংগঠনকে আগায় নিয়ে করেছে। মানুষের কোনো কাজ এরা করে নাই। এনসিপি ছেলেরা বাচ্চা ছেলে, তো বাচ্চা ছেলেকে নষ্ট হলে কি এত নষ্ট হয়? এইসব ভাষা আজকে মানুষ বিরক্ত হয়ে গেছে তাদের প্রতি। এবং দেখেন, আমি তো অনেকবার আপনার মৃত্যুর মুখোমুখি হয়েছি। 18 সালে আমাকে তার কীভাবে গুলি করে, আমি তো পালাইনি। কত জায়গায় স্টেজে গুলি করে সব চলে গেল, নেমে গেছে। এরা গিয়ে শেষ পর্যন্ত সেনাবাহিনীর গর্তের মধ্যে তারা ঢুকলো, অথচ এরাই বলে ক্যান্টনমেন্ট উড়িয়ে দেবে। এদের সাথে তারা রাজনীতি করেন। সেনাবাহিনী তো বলতে ক্যান্টনমেন্ট উড়াই দেবে, দেখি আজকে কী অবস্থা। তা আমরা সাথে সাথে কিন্তু তাদের পক্ষ নিয়েছি, আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছি। তারপরে তারা আবার কক্সবাজার দিয়ে সালাউদ্দিন সাহেবের কথা বলা শুরু করলো। আরে সালাউদ্দিন সাহেব এই দেশে ছাত্র রাজনীতি করেছে, মন্ত্রী ছিল, এমপি ছিল, বিশেষ ক্যাডার, তার সম্বন্ধে এই অশোভন কথা বলা চলে? আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছে। দেখলাম আমরা শিলংয়ে কীভাবে পাগলের মতো রাস্তাতে ঘুরে বেড়াচ্ছে।
কাউকে এটা ছাড়ে না। তো এত বড় কথা বলার অধিকার তাদের নাই। তারা কি একা সব কিছু করেছে? এখন করুক তো, এখন করুক। এই গোপালগঞ্জে যদি এই সব আওয়ামী লীগ ক্ষমতা তখন যদি যেত, ওদের কাছে আসতে পারতো না। এখন তো আওয়ামী লীগ ক্ষমতা নেই, পলাতক দল। সেই দল কেন তাদেরকে ওখানে এর ভেতরে সেনাবাহিনীর গাড়ি ধরতে বাধ্য করলো? বুঝতে হবে না আমার শক্তি কতটুকু। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজন অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।